সুফিয়া কামালের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি থাকবে। হুমায়ুন আহমেদ নিয়ে কিছু স্মৃতিচারণ করব শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রয়াত সুরকার সলিল চৌধুরীকে নিয়ে। তাহলে আসছি অভির কাছে। শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, সপ্তাহান্তে ফিরে এলাম আপনাদের মাঝে। প্রথমেই চলে যাই রুনা লায়লার প্রসঙ্গে। প্রিয় শ্রোতা, রুনা লায়লা আমাদের বাংলাদেশের খ্যাতনামা গায়িকা, বলতে পারা যেতে পারে সবচেয়ে জনপ্রিয় গায়িকা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 নভেম্বর 1952। আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং জন্মদিনের শুভেচ্ছা, একটু দেরি করে হলেও। তিনি বাংলাদেশের চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার সুনাম রয়েছে। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আগ থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাকিস্তানে তার গান দামাদাম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা বাংলাদেশি চিত্রনায়ক আলমগীরের সাথে বিবাহিত। রুনা লায়লা শিল্পী নামক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, আপনারা জানেন নিশ্চয়ই প্রিয় শ্রোতা। তার বিপরীতে ছিলেন তার জীবনের চিত্রনায়কই বলা যেতে পারে আলমগীর। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ডের ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে বলে জানা যায় তথ্যসূত্রে। রুনা লায়লার পুরস্কারের ঝুলি অনেক অনেক বড়। কিছু পুরস্কারের কথা আরো একবার আমরা মনে করিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা। উনি পেয়েছিলেন স্বাধীনতা দিবস পুরস্কার, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকবার, অন্তত 4 বার, পেয়েছেন ভারতের সাইগল পুরস্কার, পাকিস্তান থেকে উনি পেয়েছিলেন নিগার পুরস্কার 2 বার, ক্রিটিক্স পুরস্কার পেয়েছেন, গ্র্যাজুয়েট পুরস্কার পেয়েছেন 2 বার, জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক পেয়েছেন। তো রুনা লায়লা প্রসঙ্গে বলতে গেলে অভি আমাদের ব্যক্তিগত স্মৃতিচারণ বলতে ছোটবেলা থেকে উনার গান অনেক বেশি শুনেছি এবং রুনা লায়লা অপ্রিয় শিল্পী বাংলাদেশে কারো আমার তা মনে হয় না। রুনা লায়লার কণ্ঠস্বরটি আমার ধারণা বাংলাদেশের সব মানুষ জানেন এবং মানে হয় না যে কণ্ঠটি তুমি চোখ বুঝে একবার শুনলেই সবাই বলে দিতে পারবে রুনা লায়লা, এটি রুনা লায়লা, এবং এটি তার বিশেষত্ব। অবশ্যই আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে, মানে স্মৃতি বলতে যে কোনো কিছু, মানে রুনা লায়লা সম্পর্কিত কিছু মনে পড়ে? অবশ্যই মনে পড়ে অভি। যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের মানে ছোটবেলা কেটেছে রেডিও শুনে। রেডিওতে আমাদের খুবই প্রিয় অনুষ্ঠান ছিল গানের ডালি বলতে যা বোঝায় জাতীয়, এবং ওই অনুষ্ঠানগুলোতে সিনেমার গান তো বুঝোই, মানে অনুরোধের আসর হতো তখন, এবং অনুরোধের আসরে রুনা লায়লার গানগুলো কখন হবে রীতিমতো অপেক্ষায় থাকতাম যে রুনা লায়লার গানগুলো, রুনা লায়লার কণ্ঠের। ইভেন তোমার এতদিন পরে এটা বলতে কোনো বাধা নেই, সেটা হচ্ছে রুনা লায়লার কিছু খুব জমজমাট, লাইক তোমার নায়িকা অঞ্জু ঘোষের কণ্ঠের কিছু জমজমাট সিনেমার গান, মানে নায়িকাদের যে মানে খুব কি বলবো তোমাকে, যে খুব চটকদার যে গানগুলো ছিল সেগুলো রুনার কণ্ঠে এত যেত এবং রীতিমতো ভালো লাগতো, কিন্তু মানুষকে বলতে পারতাম না। ঠিক তাই, আইলো দারুণ ফাগুন রে, এই টাইপের গানগুলো কিন্তু মজা লাগতো, তাই না? আমার যে স্মৃতি আমার মনে পড়ে সেটা হচ্ছে রুনা লায়লা সংক্রান্ত। রুনা লায়লাকে নিয়ে একটা তখন বিটিভি, শুধুই বিটিভির যে কোনো অনুষ্ঠান আমাদের ভালো লাগে। আমি খুবই ছোট ছিলাম, হয়তো ক্লাস 1-2 এরকম, মেবি আরেকটু বড় হতে পারে, আমি মানে মনে নেই। রুনা লায়লাকে নিয়ে একটি একক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, ঈদ উপলক্ষে হয়েছিল। একটার কথা মনে আছে, সেখানে সেই পুরোনো দিনের বিভিন্ন রকমের মানে বিভিন্ন বল ঘুরছে, তারপরে হচ্ছে আমেজ। উনি 10টি গানে 10 রকম গেট আপ নিয়ে এসেছেন এবং হাতে আংটি দেখানো, মানে তার যে পুরো অ্যাপিয়ারেন্স সেটাই সম্পূর্ণ অন্যরকম একদম। তুমি সবচেয়ে সুন্দর জিনিসটাই বলেছো অভি, সেটা হচ্ছে যে রুনা লায়লা স্টাইল। আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট গায়িকা বলতে যেটা বোঝায়। এবং প্রিয় শ্রোতা, আপনাদের সাথে একটা জিনিস খুব শেয়ার করতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে তথ্য সূত্র আমার জানা নেই, কোনো একবার এরকম শুনেছিলাম ছোটবেলায় যে রুনা লায়লাকে ভারতে এরকম কেউ না কেউ বড় কোনো নেতা বা কেউ বলেছিল এরকম যে তোমরা রুনা লায়লাকে দিয়ে দাও, আমরা তোমাদেরকে ফারাক্কা বাঁধ দিয়ে দিব। তো বুঝো মানে কতখানি একটা
অবস্থা। এবং রুনা লায়লাই হচ্ছে হয় না যে আমি এখন পর্যন্ত ফিল করি যে বাংলাদেশে গুণী শিল্পী অনেকেই আছেন, কিন্তু রুনা লায়লা বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন সেই জায়গাটায় বহির্বিশ্বে যেভাবে তুলে ধরেছেন সেই জায়গাটায় বোধহয় অনেকেই নেই। তো রুনা লায়লার কাছে আমরা ওভাবে আসতে পারিনি। তো এই জিনিসগুলো মেনটেন করা রুনার কাছ থেকে আমার মনে হয় যে নতুন প্রজন্মের শিল্পীদের শেখা উচিত, যে গায়িকার পাশাপাশি যে অ্যাপিয়ারেন্স, স্মার্টনেস এবং মানে নিজেকে ধরে রাখা, উপস্থাপন করা। তো রুনা লায়লার কথা আর না বলি, আমাদের আরো অনেকে আছে। তুমি যেহেতু শুরুতে ওই 10টি গানের কথা বললে, আমরা শুরুতেই 10টি গানের একটি গান শুনে আসি। আপু স্বপ্ন ভেবে কেঁদো না গো বেদনাতে, যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি
যখন থামবে যখন থামবে কোলাহল, রুনা লায়লা, কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে শুনলেন এই গানটি। আমি নিশ্চিত গানটি শুনতে শুনতে প্রিয় শ্রোতা আপনাদের অনেকেরই মনে পড়ে গেছে সেই বিটিভির সেই অভি যেটি বলছিল 10টি গানের সেই রুনার বিশেষ অনুষ্ঠানটির কথা। ফিরে আসি আমাদের আজকের মূল অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হয়তোবা রুনা লায়লার মতোই বাংলাদেশের পুরুষ কণ্ঠশিল্পী, তার মানে গায়ক হিসেবে বিখ্যাত একজন, সবচেয়ে বিখ্যাত একজন। তিনি অ্যান্ড্রু কিশোর। গত 4 নভেম্বর ছিল অ্যান্ড্রু কিশোরের জন্মদিন। শুভ জন্মদিন আপনাকে অ্যান্ড্রু কিশোর। এবং কিছুটা দেরি করে হলো রেডিও বাংলা অ্যাডিলেইড আমাদের আজকের অনুষ্ঠানে স্মরণ করতে যাচ্ছি বাংলাদেশের এবং উপমহাদেশের সমস্ত বিখ্যাত মানুষদেরকে, অন্যতম বিখ্যাত মানুষদেরকে। তাদের একজন হচ্ছেন অ্যান্ড্রু কিশোর এবং বাংলাদেশের বিখ্যাত শিল্পী। তিনি 80 দশক থেকে নদিয়াপা। অ্যান্ড্রু কিশোর বাংলাদেশের চলচ্চিত্র এবং সঙ্গীত ভুবনে আসলে উনি একদম কাঁপিয়ে বেড়াচ্ছেন এখন পর্যন্ত এবং 1980 দশক থেকে এখন পর্যন্ত তিনি অত্যন্ত বিখ্যাত একজন শিল্পী এবং উনি মানে কত গান গেয়েছেন অগণিত, মানে আসলে সংখ্যাটা বলা খুবই কষ্ট। উনি সঙ্গীতের শিক্ষা শুরু করেছিলেন আব্দুল আজিজ বাচ্চুর কাছে। তিনি সেই সময়কার রাজশাহী বেতারের মিউজিক ডিরেক্টর ছিলেন। ঠিক তাই। অ্যান্ড্রু কিশোরকে নিয়ে কথা বলতে গেলে একটু লম্বা সময় লাগবে, তারপরে আছে আমরা হয়তো অত বিশেষ ইয়েতে যাব না। আমরা যেহেতু অনেকগুলো গুণী মানুষকে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করতে যাচ্ছি, মানে ভীষণই গুণী এক শিল্পী, এটা এত বলার মানে বাহুল্য। তারপরে এক কথায় যদি বলি তাহলে আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফলতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হচ্ছেন অ্যান্ড্রু কিশোর। মানে প্রায় ধরো 2 কেন বলছি আরো বেশি 80 দশক থেকে প্লেব্যাক জগতে রাজত্ব করে চলেছেন একাই এবং অসংখ্য জনপ্রিয় গান আমরা পেয়েছি তার কণ্ঠে। মানে কোনটা ছেড়ে কোন গানটার কথা বলবো, চলচ্চিত্রের গান। আমার সবচেয়ে পছন্দের গান আমি না বলে পারছি না, সেটা হচ্ছে আমার সারা দেহ খেয়েও মাটি। গানটা আসলে প্রতিদিনই মনে হয় নতুন একদম। এবং অ্যান্ড্রু কিশোরের সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে যে যখন সে আমার সারা দেহ খেয়েও গো মাটি, তুমি যখন চোখ বুজে গানটি শুনবে, ফিল যেটা এইরকম ফিল দিয়ে গান বোধ হয় মানে অনুভব করা যায়। এবং মানে অসংখ্য গান, কোনটা রেখে কোনটা বলি, সামিনার আমার বুকের মধ্যেখানি যেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গানের একটি। এবং মানে আমি বলবো যে গোটা মানে অনেক ইতিহাস ছাড়িয়ে গেছে এই গানটির জনপ্রিয়তা, তাই না? সামিনার সাথে ওই যুগে মনে হয় প্রেমে পড়লে এটাই ছিল প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য ডেডিকেট করা একমাত্র বা প্রথম গান। এবং আরো মজার বিষয় হচ্ছে যে অ্যান্ড্রু কিশোর নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, জসিম, তাদের কণ্ঠ যতটা না ওন করেছেন ঠিক ততটাই করেছেন এই যুগের ধরো সাকিব খান থেকে শুরু করে প্রয়াত নায়ক সালমান শাহের অনেক গান অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে আমরা পেয়েছেন। তো আমরা আসলে আজকে বেশি কথা বাড়াবো না, আমরা অ্যান্ড্রু কিশোর রোমান্টিক গানে সবচেয়ে সেরা, আমরা একটা রোমান্টিক গান শুনে আসি। আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। আমাদের প্রেম যেন জাদুর কাঠি, একাকার করে দিল জীবন দুটি। কিছু বলা না বলা চোখের ভাষা,
আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। স্বপ্ন আছে সবই যেন পাই গো তোমার কাছে, পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে সবই যেন পাই গো তোমার কাছে। অভিসারে বারে বারে কাছে আসা ভালোবাসা। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এবার কথা বলবো প্রয়াত শিল্পী, সুরকার এবং সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে নিয়ে। সঞ্জীব চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 25শে ডিসেম্বর 1962 এবং সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন 19শে নভেম্বর 2007 সালে। সঞ্জীব চৌধুরীকে নিয়ে আমরা বিস্তারিত কথা কিছু অবশ্যই বলবো। তার আগে অভি, আমি ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে, আমার ব্যক্তিগত কিছু মানে একটা যোগাযোগ ছিল, সেই যোগাযোগের জায়গাটা শ্রোতাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি আসলে অভি জীবনে অনেক কিছুই করতে চেয়েছি, মানে ছোটবেলায় ধরো কিছুদিন গান করেছি, আবৃত্তি করেছি, অনেক কিছুই, বাট কোনোটাই আমাকে দিয়ে হয় নাই। একসময় অভিনয়ে ফিরলাম, সেটিও হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম তখন ধরো কিছুদিন করলাম বিতর্ক, কোরাস গান, আবৃত্তি, নাটক, মানে সবকিছু। তারপর হঠাৎ একদিন মনে হলো যে না, আমি সব বাদ সাংবাদিক হব, মানে সেইরকম একটা ইচ্ছা নিয়ে তখন বাংলাদেশে ভোরের কাগজের খুবই রমরমা অবস্থা। আমি তখন রোকেয়া হলে থাকি, তো রোকেয়া হলের প্রতিটা রুমে রুমে তখন আমরা ভোরের কাগজ রাখি, মানে ভোরের কাগজ সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। তুমি জানো একটা সময় ভোরের কাগজ বাংলাদেশে পুরো অনেক কিছু মানে ট্রেন্ড বদলে দিয়েছিল, মানে প্রতিদিনের পত্রিকার। তো ওখানে একটি বিনোদনমূলক সাপ্তাহিকী বের হতো, সেটি হচ্ছে মেলা নাম ছিল। তো সেই মেলা খুব মনোযোগ দিয়ে পড়তাম। তো পড়তে পড়তে মনে হলো যে আমি এখানে কাজ করব। তো পরিচিত একজন বড় সাংবাদিক ভাইয়ের মাধ্যমে একদিন ভোরের কাগজ অফিসে গেলাম। তো সেই অফিসে তখন মেয়েদের পাতাটির নাম ছিল অন্য পক্ষ, এটা সম্পাদক ছিলেন সুমনা শারমিন। তো উনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন, বাট যা হয় আমি শুরুতেই কোনো কারণে সেটা ফেল মারলাম। তো যেদিন আমার এটা দেওয়ার কথা সেদিন আমি মানে ওনাকে সরি বলতে গেলাম, বা আমি অন্য কিছু বদলে নিয়ে আসবো এরকম গেলাম। তো সৌভাগ্যক্রমে তখন আমাকে হচ্ছে লেখক আনিসুল হক ছিলেন, তো উনি আমাকে পাঠালেন সঞ্জীব চৌধুরীর কাছে। সেই প্রথম সঞ্জীবদার গল্প শুনেছি। ধরো সঞ্জীবদার 90-এর গণ আন্দোলনে খুবই অ্যাক্টিভিস্ট ছিলেন এবং সাহসী ভূমিকা। আমি সঞ্জীবদাকে চিনতাম ছাত্র রাজনীতির সুবাদে, কিন্তু কখনো ওভাবে কথা বলা বা দেখার সৌভাগ্য হয়নি। সেই প্রথম ওনাকে দেখা। এবং মজার ব্যাপার কি জানো, সে অফিসে যে আমি যেটা আবিষ্কার করলাম, ওনার সামনে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো আমি যেটা দেখলাম যে উনার আসলে মেইন কাজটাকে আমি অনেকক্ষণ বুঝতে পারলাম না। উনি যেই আসছেন ওনার সামনে সবাইকে মানে হাসাচ্ছেন, এবং সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে যাচ্ছে। মানে অফিসে আমি ধরো প্রায় ঘন্টাখানিক ছিলাম এবং বুঝতে পারলাম যে এই লোকটা কতটা রসিক, সেই প্রথম। তো যাই হোক, সেই প্রথম ওনার সাথে আমার তারপর ধরো অনেক দিন ধরে কাজ। উনি আমাকে প্রথম কাজ দিলেন, উনি আমাকে বললেন যে আপনি যা পারেন লিখে নিয়ে চলে আসেন। তারপর আমার সৌভাগ্য হয়েছে টানা 2-3 বছর কাজ করার। তো আমি এখন টুকিটাকি
যাই লিখি অভি, ভালো লিখি না নিঃসন্দেহে, আমি এখনো শিখছি, কিন্তু যতটুকু লিখি এতটুকু যখন আমাকে কেউ প্রশংসা করে আমার কেন যেন সবার আগে চোখ বুঝে এই মানুষটার কথা মনে পড়ে। কারণ হচ্ছে আমি যখন একটা লেখা নিয়ে যেতাম অভি, তুমি চিন্তা করতে পারবে না, ধরো নর্মাল আমি মূলত ইউনিভার্সিটির সংবাদগুলো তখন কভার করতাম। ধরো একজন প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে, তার একটা ইন্টারভিউ নিয়ে গেছি, সেই ইন্টারভিউটা যখন পরদিন ভোরের কাগজে মেলা পাতাটাতে পড়তাম, আমি নিজের লেখাটা নিজেই বুঝতে পারতাম না যে এটা এত সুন্দর আমি লিখেছি। কারণ হচ্ছে উনি এটাকে ঘষা মাজা করতেন, মানে এডিট, যেটা শুরুতে এডিট করতেন, সেই এডিটটা ধরো একটা বা দুটা উনি এডিট করে দিয়েছেন। তারপর যখন আমি লিখতাম তখন উনি বলতেন যে তুমি কি চিনতে পারো তোমার লেখা? তো সঞ্জীব দাকে আজকে রেডিও বাংলা এডিলেডের কথা বলছি, সেই কথা বলার সুবাদে আমি আমার মানে অন্তঃস্থল থেকে আরো একবার শ্রদ্ধাঞ্জলি, এবং সঞ্জীব দা আমার গুরু, এটা আরেকবার বলতে চাই। নিশ্চয়ই, সঞ্জীব চৌধুরী আমার খুব খুব প্রিয় একজন গায়ক। ওনার গান শুনতে এখনো, মানে গাড়িতে যখন যাই কোথাও, সঞ্জীব দার গান থাকে সাথে। ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু ওনার যত সাক্ষাৎকার অনুষ্ঠান শুনেছি, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। পুরো অনুষ্ঠান ওই আড্ডার পরিবেশটাই অন্যরকম, এত সুন্দর করে রসিকতা একজন মানুষ করতে পারে, জীবনের যে রসবোধ সবটুকু ছিল এবং খুব সহজ করে দেখার দৃষ্টিভঙ্গিটা ছিল খুবই অসাধারণ। একজন মানুষ ছিলেন। ওনার সাক্ষাৎকার দেখে বা আপনার কাছেও গল্প শুনে যতটুকু বুঝেছি খুব ভালো লেগেছে। কিন্তু আমি সঞ্জীব চৌধুরী কিছু গানের কথা মনে করিয়ে দিতে চাই। অবশ্যই। যেমন, আমি তোমার কান্না কুড়াই, কান্না উড়াই, কান্না তাপাই, কান্না পানি পান করে যাই, এমন মাতাল কান্না লিখি, সমুদ্র কি তোমার ছেলে, আদর দিয়ে চোখে মাখি। কি অসাধারণ। নিশ্চয়ই, বাড়ি ফেরা হলো না অ্যালবাম থেকে সমুদ্র সন্তান গানটি পড়ে শোনালাম আপনাকে। ঠিক তাই। এবং অভি, ওই যে তোমার ব্যাচেলর সিনেমাতে তোমার ভাঁজ খুলো আনন্দ দেখাও, এটা তো মানে বলা যেতে পারে যে একটা সময় যুবকদেরকে পাগল করে দিয়েছিল এই গান। হ্যাঁ নিশ্চয়ই। আর একটা আমার ফেভারিট, এটা আমার সবচেয়ে প্রিয় গান, দীর্ঘ রাত। নিশ্চয়ই বলবে, আমি বুঝে গেছি। কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। ও ফভি, তুমি তো আমাকে নস্টালজিক করে দিলে। তারপর আগুনের কথা বন্ধুকে বলি, দুহাতে আগুন তারও, আজও ডানা ভাঙা একটি শালিক, হৃদয়ের দাবি রাখো। হৃদয়ের দাবি সঞ্জীব চৌধুরীর, কোনটা রেখে কোনটা বলবো আসলে, মানে আরো আছে 90-এর সময়ের সঞ্জীব দার লেখা একটা অংশ, একটা লেখা আমি পড়ে শোনাতে চাচ্ছি, অল্প ছোট একটা। মনে পড়ে হৃদয় কাঁপানো সেই স্বপ্নের কথা, লাল টুকটুকে সেই স্বপ্নের কথা, কথা ছিল নিশ্চিন্ত বিজয়, কথা ছিল সমান অধিকার, কথা ছিল ঘাড়ের ওপর চেপে বসা রক্তচোষার ঝাড়গুলোকে, নর্দমার কীটগুলোকে পায়ে পিষে মারার। আর এখন এই সব কাদামাখা পিছল পথ, এই সব ধূসর দিন, এই সব ব্যর্থতা আমাদের ঝিমিয়ে ধরে, তবু কখনো কোনো ছেঁড়া ছেঁড়া স্বপ্নে হঠাৎ চমকে ওঠে বন্ধুদের মুখ, নিজের হাত, রাজপথে মুখ থুবড়ে পড়ে থাকা লাশ, রক্ত, বন্ধুদের ক্ষতবিক্ষত লাশ, 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 লাশ। ঠিক, উনি একজন বিপ্লবী ছিলেন, এটা আপনারা সবাই জানেন। সঞ্জীব চৌধুরীর কথাতেই বলি, স্বপ্নগুলো সংক্রমিত হোক সকল হৃদয়ের মাঝে। একটি গান শুনে আসি। যাই পেরিয়ে এই যে সবুজ বন, যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন, যাই পেরিয়ে সকাল দুপুর রাত, যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত জাগা পথ, তাকে ছুঁয়েছে কি এমন
ছোঁয়া যায় তবে পথ নিরবধি যাই পেরিয়ে নাম ছাড়া ওই গ্রাম যাই পেরিয়ে বিজন সাঁকো প্রিয় কোনো নাম যাও ফিরে ঘুম একা জেগে শুধু রই আমি ঘরে ফিরে যাকে ঘর ছাড়া পাখি যাও ফিরে ঘুম একা জেগে শুধু রই আমি ঘরে ফিরে যাকে ঘর ছাড়া পাখি রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন ছোঁয়া যায় তবে পথ নিরবধি যাই পেরিয়ে সকাল দুপুর রাত যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত ঘুম ভাঙা পথ শেষ হতে বল কত বাকি ভোর হবে বলে চোখ মেলে রাখি ঘুম ভাঙা পথ শেষ হতে বল কত বাকি ভোর হবে বলে চোখ মেলে রাখি রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন ছোঁয়া যায় তবে পথ নিরবধি যাই পেরিয়ে সকালে দুপুর রাত যাই পেরিয়ে নিজের ছায়া বাড়িয়ে দেয়া হাত রাত জাগা পথ তাকে ছুঁয়েছে কি এমন ছোঁয়া যায় তবে পথ নিরবধি যাই পেরিয়ে এই যে সবুজ জীবন যাই পেরিয়ে ব্যস্ত নদী অশ্রু আয়োজন প্রিয় শ্রোতা, এবার শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করব কবি বেগম সুফিয়া কামালকে। বেগম সুফিয়া কামাল জন্ম 20 জুন 1911, মৃত্যু 20 নভেম্বর 1999। বাংলাদেশের একজন প্রথিত যশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম প্রতিকৃত হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব। অনন্ত সূর্যাস্ত অন্তে আজিকার সূর্যাস্তের কালে সুন্দর দক্ষিণ হস্তে পশ্চিমের দিক প্রান্ত ভালে দক্ষিণা দাঁড়িয়া গেল বিচিত্র রঙের তুলিতার বুঝি আজি দিন শেষে নিঃশেষে সে করিয়া উজার দানের আনন্দ গেল শেষ করি মহাসমারোহে সুমধুর মোহে ধীরে 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 প্রদীপ্ত ভাস্কর এসে বেলা শেষে দিবসের তীরে ডুবিল সে শান্ত মহিমায় তাহারি সে অস্তর আগে বসন্তের সন্ধ্যাকাশ ছায় ওগো ক্লান্ত দিবাকর তব অস্ত উৎসবের রাগে হেথা মর্তে বনানীর পল্লবে পল্লবে দোলা লাগে শেষ রশ্মি করে তব বিদায়ের ব্যথিত চুম্বন পাঠিয়েছ তরুশিরে বিচিত্র বর্ণের আলিম্পন করিয়াছে উন্মন অধীর মৌনা বাক্যহীনা মুখ বক্ষখানি স্তব্ধ বিটপীর তারও চেয়ে বিড়ম্বিতা হেথা এক বন্দিনীর আখি
উদার সন্ধ্যায় আজি অস্তাচলে পথপরি রাখি, ফিরাইয়া আনিতে না পারে দূর হতে শুধু বারে বারে। একান্ত এ মিনতি জানায়, কখনো ডাকিও তারে তোমার এ শেষ সভায়। সাঙ্গ হলে সব কর্ম, কোলাহল হলে অবসান, দীপ নাহি জ্বালা গৃহে এমনি সন্ধ্যায় যেন তোমার আহ্বান। গধূলি লিপিতে আসে নিঃশব্দ নীরব গানে গানে, পুরবীর সুরে সুরে অনুভবী তারে প্রাণে প্রাণে। মুক্তি লবে বন্দি আত্মা সুন্দরের স্বপ্নে আয়োজনে, নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে। অভি অসাধারণ। অভি আমাদের সাজের মায়া পড়ে শোনালো সুফিয়া কামালের। প্রিয় শ্রোতা, কবি সুফিয়া কামাল সম্বন্ধে বলার আগে তার সম্বন্ধে একটু বলতেই হয়। সেটাই হচ্ছে যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্য চর্চা বলতে গেলে চলতে থাকে সেই অনেক আগে থেকেই। তার জীবন অনেক বর্ণাঢ্য। উনি অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ছিলেন। ছোট করে যদি বলতে যাই, সেটি হচ্ছে 1947 সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবার সহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয় অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। 1956 সালে শিশুদের সংগঠন কচি কাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানান তিনি। 1961 সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন। এই বছরে তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1969 সালে মহিলা সংগ্রাম গঠিত করেন, কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। গণ অভ্যুত্থানে অংশ নেন পাকিস্তান সরকার কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত তমঘাই ইমতিয়াজ পদক যেটি ছিলেন সেটি উনি উপার্জন করেছিলেন। 1970 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন এই মহিষী মহিলা। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল, আর ওই সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেছিলেন। তো সুফিয়া কামালের সবচেয়ে উল্লেখযোগ্য সাজের মায়া কবিতাটি আমরা অভির অসাধারণ কণ্ঠে শুনলাম। আমি এবারে জন্মদিনের রেডিও বাংলা এডিলেট থেকে তাকে শ্রদ্ধাবনত চিত্তে আমরা ইতিমধ্যে স্মরণ করেছি এবং প্রিয় শ্রোতা, আপনারা দেখেছেন যে আমরা সুফিয়া কামালের হেমন্ত কবিতাটি, সবুজ পাতার খামের ভিতর হলুদ গাদা চিঠি লিখে, এই কবিতাটি আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। সুফিয়া কামালকে ঘিরে আমাদের শ্রদ্ধা ছিল, আছে, থাকবে এবং আমরা আশা করি যে সুফিয়া কামাল আমাদের সবার হৃদয়ে অমর হয়ে থাকবেন, সব নারীদের হৃদয়ে বিশেষ করে মানে উজ্জ্বল শিখার মতো জ্বলে থাকবেন। আমরা এবার অন্য প্রসঙ্গে চলে আসি অভি, সেটি হচ্ছে যে আরো একজন গুণী মানুষ এই নভেম্বর আসলে জন্ম মিলিয়ে সুফিয়া কামালের মৃত্যু, হুমায়ুন আহমেদের জন্মদিন, সবকিছু মিলে আমরা বলেছি এবং আরো সামনে আসছেন। এবং কিছু মজার তথ্য আপনাদের এই প্রসঙ্গে দিতেই চাই, সেটি হচ্ছে যে রেডিও বাংলা পরিবারের বেশ কয়েকজনের জন্মদিন ছিল। আমরা বুঝতে পারছি না অনিয়ারে আজকে সেটি বলা যাবে কিনা, তাও বলেই দিই, আজ হচ্ছে আমাদের বাদল ভাইয়ের জন্মদিন। আমরা বাদল ভাই, আপনিও বিখ্যাত সামহাও, কারণ নভেম্বরে অনেকগুলো বিখ্যাত মানুষকে আমরা উইশ করছি। গত সপ্তাহে ছিল আমাদের সাইমোনা সীমার জন্মদিন এবং গত সপ্তাহে এডিলেডের আরেক প্রথিত যশা শিল্পী আক্তার জাহান রহমান, ওনার জন্মদিন ছিল। আক্তার জাহান আন্টিকেও আমরা শ্রদ্ধা জানাতে পারি। আপনাকে শুভ জন্মদিন। যদিও আপনি সে সময় মনে হয় অ্যাডিলেডে ছিলেন না, তারপরও জন্মদিনের শুভেচ্ছা আপনাকে রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে। এবং এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, যাদের এই নভেম্বরের জন্ম, ধরে নিন আপনাদের প্রত্যেককে আমরা আজকের অনুষ্ঠানটি নিবেদন করছি। নিশ্চয়ই আপু, আমার জন্ম নভেম্বরে নয়, কিন্তু আমার জন্মদিনটা কিন্তু মনে রেখে আমাকে উইশ করতে হবে। আমরা কি অগ্রিম অভিকে বলে দিব শুভ জন্মদিন অভি? নিশ্চয়ই না, সময়কালে বলতে হবে। সময়কালেই বলবো। অভি, আমরা হুমায়ুন আহমেদ প্রসঙ্গে চলে আসি, কারণ আমাদের ওনাকে নিয়ে বলতে গেলে অনেক অনেক কথা বলতে হবে। শুরুতে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে হুমায়ুন আহমেদকে নিয়ে আমরা গত বছর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছি। আমাদের প্রথম অনুষ্ঠানটি ছিল হুমায়ুন আহমেদের বিশেষ সন্ধ্যা। দ্বিতীয় বছর আমরা হুমায়ুন আহমেদের নাটকই করলাম সাজঘর, যেটি প্রিয় শ্রোতা আপনারা ভীষণভাবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে অভিনন্দিত করেছেন। তো এই অনুষ্ঠানে আমরা আসলে খুব বেশি হুমায়ুন প্রসঙ্গে যাব না, তো
তারপরে তুমি কি ছোট করে কিছু জন্ম এবং ছেলেবেলার কথা কিছু বলবে অভি হুমায়ুন আহমেদের আরো একবার? নিশ্চয়ই। হুমায়ুন আহমেদ 13ই নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন এবং 19 জুলাই 2012-তে মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে হুমায়ুন আহমেদ অন্যতম। বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক হিসেবে তাকে গণ্য করা হয় স্বাধীনতা পরবর্তী সময়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে তিনি পথিকৃৎ। নাটক, চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত এবং ওনার বিখ্যাত চরিত্রগুলো, ওনার সৃষ্ট বিখ্যাত চরিত্র যেমন হিমু, মিসির আলী, এই চরিত্রগুলো বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তার নির্মিত যে চলচ্চিত্র সমূহ, চমৎকার সব চলচ্চিত্র তিনি আমাদের উপহার দিয়েছেন, যা পেয়েছে অসামান্য জনপ্রিয়তা। এবং তার টেলিভিশন নাটকগুলো আপু মনে করতে পারেন বিটিভির সময় অয়ময় সবচেয়ে জনপ্রিয় নাটক আমাদের উপহার দিয়েছেন হুমায়ুন আহমেদ। এবং এটার জন্য আমরা সব বসে থাকতাম এবং ওই সময়গুলোতে লোডশেডিং হতো না। ব্যাপারটা এমন, মানে এতখানি জনপ্রিয়তা। এবং মনে করতে পারেন আপু বাকের ভাইয়ের ফাঁসির সময় কি বিশাল তাণ্ডব ঢাকা শহরে, যে তাকে ফাঁসি দেওয়া যাবে না, নাটকের একটি চরিত্রকে ঘিরে টুনি কেন মারা যাচ্ছে ফেলা যাবে না। এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে হুমায়ুন আহমেদ ওই নাটকে না, আমি নামটা ভুলে গেছি, যে আফজাল ডাক্তার ছিলেন, বোকা ডাক্তার, কি সেটা বহুব্রীহি। তো সেটাকে ঘিরে ডাক্তাররা কি রকম বিরূপ প্রতিক্রিয়া করলো, মানে তারা ধরেই নিল যে সব ডাক্তাররা কেন বোকা বোকা হবে। মামলাও হয়েছিল, হ্যাঁ, মানে ভীষণ রকমের প্রতিবাদ হয়েছিল। তো সেই মানুষ তো জাদুকর ছাড়া আমি আসলে কিছু বলি না, কথা জাদুকর, অবশ্যই কথা শিল্পে জাদুকর। তার উপন্যাস তো অনেক 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 আপনাদের সবার জানা আছে। তারপরও উপন্যাস মধ্যাহ্ন তার অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিগণিত হয়। এছাড়া জ্যোৎস্না ও জননীর গল্প আরেকটি বড় মাপের রচনা, যা কিনা 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বনে রচিত করেছেন উনি। তবে সাধারণভাবে তিনি সমসাময়িক ঘটনাবলী নিয়েই বেশি লিখেছেন এবং মধ্যবিত্ত জীবনকে সবচেয়ে উনি ছুঁয়ে গেছেন। এবং তুমি যেটা বলছিলে চলচ্চিত্র নির্মাতা হিসাবে হুমায়ুন আহমেদ যখন আমাদের মাঝে আবির্ভূত হলো, মানে এটা ছিল বলবো যে বাংলাদেশের সব রকমের দর্শকদের অন্যরকম একটা পাওয়া। কারণ আমরা ওনার নাটকের সাথে মোটামুটি মিশে গিয়েছিলাম, নাটক একভাবে চলছিল। হঠাৎ করে উনি যখন চলচ্চিত্রে আসলেন এবং শুরুর দিকের চলচ্চিত্রগুলো আগুনের পরশমণি, শ্রাবণ ও মেঘের দিন, দুই দুয়ারি, পরের দিকে এসে সবগুলো আমাদের কেউ ভাবে ছুঁয়ে যেতে পারেনি। কিছু সমালোচিতও হয়েছে হুমায়ুন আহমেদের কিছু সিনেমা, হয়তো উনি যতটা দর্শক প্রিয়তা পাওয়ার কথা সেটা পায়নি। চন্দ্রকথা, তারপর আরো অনেকগুলো মাঝখানে হয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। শ্যামল ছায়া তো নিঃসন্দেহে খুব ভালো একটি সিনেমার চলচ্চিত্র। ওনার বোধহয় সর্বশেষ সিনেমা ঘেটু পুত্র কমল, আমি যদি ভুল না করে থাকি, না 10 নম্বর বিপদ, 9 নম্বর বিপদ সম্ভব, এটা আগে ছিল না? আমি নিশ্চিত না, আমি নিশ্চিত না, আমার জানা মতে ঘেটু পুত্র কমলাই ওনার শেষ। এবং আমি জানি না হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে আমাদেরকে আরো কত কিছু দিতে পারতেন। তো যাই হোক, হুমায়ুন আহমেদকে ঘিরে আমাদের ভালোবাসা সবটুকু। আমরা আজকে হুমায়ুন আহমেদের একটি গান শুনবো। তার আগে কি আমরা আরো কিছু অন্যদিকে আর না যাই না, সময় হবে না, আমরা গানটাই শুনে আসি। পাগল মন মানুষ ধরো, মানুষ ভজ শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন, মানুষ ধরো পাগল মন। মানুষ কি আর এমনি
চরণে জগৎ লুটে, এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। লাইলি আর মজনু দেওয়ান সুখেই করেছে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। দুই ধারে দুই কটরা, হায়াত মত মাঝখানে ভরা। সময় থাকতে খুঁজবে তোরা, নিকটেতে কাল সময়। সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে। সোনার পুরি আন্দার করে যেদিন পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। শূন্য খাঁচা থাকবে পরে, কে করবে আর তার যতন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। খালাসে খালাস মেলে, তালাশ কর রং মহলে। উঠিয়া হাবলঙ্গের কুলে, চেয়ে থাকো সর্বক্ষণ। দেখিবে হাবলঙ্গের কুলে, দুই দিকেতে অগ্নি জ্বলে। দেখিবে হাবলঙ্গের কুলে, দুই দিকেতে অগ্নি জ্বলে। বেভের শীত দিন বলে চমকিছে সোনের মতো। বেভের শীত দিন বলে চমকিছে সোনের মতো। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এবার শ্রদ্ধাভরে স্মরণ করছি সলিল চৌধুরীকে, উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। তিনি মূলত বাংলা, হিন্দি এবং মালায়ালাম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসাবে এবং গণসঙ্গীতের প্রণেতা হিসাবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তার সকল গুণগ্রাহীদের কাছে তিনি সলিলদা বলেই পরিচিত ছিলেন। তার সঙ্গীত প্রতিভা মূলত ভারতীয় চলচ্চিত্র শিল্পেই ব্যাপকভাবে স্বীকৃত। তিনি একজন আয়োজক ছিলেন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ ইত্যাদি বাজাতে জানতেন। তার মৌলিক কবিতাগুলোর জন্য তিনি ব্যাপকভাবে নন্দিত এবং প্রশংসনীয়। দুঃখিত প্রিয় শ্রোতা, ব্যাপকভাবে নন্দিত এবং প্রশংসিত হওয়ার মতোই একজন সলিল চৌধুরী। ওনার প্রাথমিক জীবন সম্বন্ধে যদি আমরা কিছুটা আলোকপাত করি, সেটা হচ্ছে সলিল চৌধুরী দক্ষিণ 24 পরগনা জেলার রাজপুর সোনারপুর অঞ্চলের গাজীপুরে এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী আসামের লতাবাড়ি চা বাগানে ডাক্তারি করতেন। বাবার কাছেই সলিল চৌধুরীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। পিতৃব্য নিখিল চৌধুরীর কাছেও সঙ্গীতের তালিম গ্রহণ করেন তিনি। মূলত নিখিল চৌধুরীর ঐক্যবাদন দল মিলন পরিষদের মাধ্যমেই গানের জগতে শৈশবেই সম্পৃক্তি সলিল চৌধুরী। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে
আসামের চা বাগানে। সলিল চৌধুরীর সঙ্গীতে পশ্চিমা এবং ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সমান মিশ্রণ লক্ষ্য করা যায়। সলিল চৌধুরীর পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীতের সরাসরি অভিযোজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বলছি। ছায়া চলচ্চিত্রে মোৎজার্টের সিম্ফনি নাম্বার 40 এর উপর ভিত্তি করে ইতনা না মুঝে তু প্যার বাড়া, সেই রকম বিখ্যাত সেই গানটি করেছিলেন। অন্নদাতা চলচ্চিত্রে চপিনের কাজের উপর ভিত্তি করে রাতো কি সায়েঘানে। আমি 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 নিশ্চিত যে শ্রোতা আপনাদের কাছে যারা সঙ্গীতের বিষয়ে অনেক রকম আগ্রহ রাখেন তারা বুঝবেন আমরা মূলত তথ্যগুলো নিয়েছি ওয়েবসাইট থেকে, এবং আপনারা যারা সলিল চৌধুরীর বিষয়ে আরো বেশি আগ্রহী আপনারা দেখে নিতে পারেন। একটু ব্যক্তিগত জীবন নিয়ে ছোট্ট করে বলি, সলিল চৌধুরী সবিতা চৌধুরীকে বিয়ে করেছিলেন, তার 2 কন্যা এবং 1 পুত্র রয়েছে। ওনার গ্রন্থ তালিকা ছিল অনেক, কবিতা যেমন প্রান্তরের গান সলিল চৌধুরীর গান। চলচ্চিত্র তালিকার না বললেই নয়, সেটি হচ্ছে যে মূল নিবন্ধ সলিল চৌধুরীর চলচ্চিত্র তালিকার মাঝে পরিবর্তন, 2 বিঘা জমি, মায়া, কাবলিওয়ালা, মধুমতি, এই সবগুলোতে উনি গান করেছেন। অনেক 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 গান আছে। সলিল চৌধুরীর গান খুঁজতে যেয়ে খুবই সমস্যা হয়েছে আমাদের, তারপরও একটি ভীষণ মন ছুঁয়ে যাওয়া গান আপনাদের এই মুহূর্তে আমরা শোনাতে চাই। প্রিয় শ্রোতা, আমরা বলছিলাম সলিল চৌধুরীর কথা। গানটি শুনে লতা মঙ্গেশকরের কণ্ঠে সলিল চৌধুরীর একটি অমর সৃষ্টি বলা যেতে পারে। প্রিয় শ্রোতা, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ ভাগে। আজকে আমরা, আপনারা জানেন, পুরো অনুষ্ঠান জুড়ে স্মরণ করেছি অনেকগুলো গুণী শিল্পী, সাহিত্যিক মানুষকে, এবং
এই তালিকায় আমাদের আরো অনেকেই বাদ পড়ে যাচ্ছে, আমরা কাউকে বাদ দিতে চাচ্ছিলাম না। তো এই পর্যায়ে আমরা প্রথমে স্মরণ করতে চাই অভি এবং আমার দুজনেরই খুবই খুবই প্রিয় লেখক। আমরা সো এক্সাইটেড ওনার কথা বলতে গিয়ে, এখনো আমরা চান্স পেলেই উনার সাথে ডুবে যাই, আলাদা হয়ে যাই। উনি হচ্ছেন আমাদের প্রিয় লেখক অভি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু হচ্ছে আমাদের প্রিয়, আমার খুব প্রিয় সময়ে যার সঙ্গ আমার সবচেয়ে প্রিয় ধ্রুব আপু। ধ্রুবকে ভালোবেসে আমরা সবাই বড় হয়েছি। কোনটা রেখে কোনটা বলবো, মানে শীর্ষেন্দুর উপন্যাস যারা পড়েন তারা সবাই জানেন যে কোথায় শীর্ষেন্দুকে আমরা রেখেছি। তো শীর্ষেন্দুর নভেম্বর 2 নভেম্বর 1935 সালে বোধ হয় না অভি? হ্যাঁ, 1935 সালে জন্মগ্রহণ করেছেন বিক্রমপুরে, বাংলাদেশের বিক্রমপুরে। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুভ জন্মদিন, অনেক 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 শ্রদ্ধা আপনার জন্য অভি। আমাদের খুব বেশি সময় নেই, আমরা পরবর্তীতে যাদের শুভেচ্ছা জানাতে চাই ওখানে চলে আসি। সেটা হচ্ছে বাংলাদেশের আমাদের সবার কি বলবো হিরো, আমাদের নিজেদের আমাদের বাঘেরা। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিমিয়ার লিগ হচ্ছে। তো ক্রিকেট তো আমাদেরকে কতটা মাতিয়ে রাখে আপনারা জানেন। তো সেই ক্রিকেটাররা আমাদের হচ্ছে অন্যতম আনন্দের খনি, হয়তোবা সবচেয়ে বেশি গর্বের বিষয় এই মুহূর্তে বাংলাদেশের। তো সবচেয়ে গৌরবের এই জায়গাটা যারা আমাদেরকে এনে দেয় সেই বাঘের বাচ্চারা, তাদেরকে শুভেচ্ছা জানানোর স্কোপ থাকলে তো আমরা সবটুকু ভালোবেসে তাদেরকে শুভেচ্ছা জানাবো। এবং এই পর্যায়ে আমাদের আছে সাব্বির রহমান। ওনার জন্মদিন ছিল 22 নভেম্বর। শুভ জন্মদিন সাব্বির রহমান। সাব্বির রহমান আমার ছেলের খুব প্রিয় ক্রিকেটার। সাব্বির রহমান যখন এডিলেডে এসেছিল আমার লাস্ট খেলায়, আমার ছেলে খুব অন্তরঙ্গ ভাবে তার সাথে ছবি উঠিয়েছে, আমার তাকে জানানো হয়নি সেটা। তো আমরা রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে সাব্বিরকে স্মরণ করছি। শুভ জন্মদিন সাব্বির। এবং সাব্বির কিন্তু আপু আমাদের বাংলাদেশ আন্ডার-19 টিমের ক্যাপ্টেনও। আরেকজন ক্রিকেটারের কথা না বললেই নয়, নাসির হুসেন শুভ জন্মদিন। নাসির হুসেনের জন্ম ছিল 30 নভেম্বর, আসছে সামনে, আমরা অগ্রিম তাকে জানিয়ে দিচ্ছি। তো আমরা নাসির এবং সাব্বিরকে স্মরণ করলাম। পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মজার সব কাণ্ড হয়ে যাচ্ছে। যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে ক্রিকেটাররা সবসময় বাংলাদেশের পতাকাকে তুলে ধরার জন্য একসাথে কাজ করে যাচ্ছে, এই মুহূর্তে তারা সব ডিভাইডেড, বিভক্ত, তাদের শত্রু। আর লাস্ট একটি নিউজ পড়ছিলাম যে আমাদের ক্যাপ্টেন মাশরাফির সাথে মাশরাফি ওপেন বলেছে যে আমার রিয়াদ হচ্ছে আমার শত্রু। তো বুঝো অবস্থাটা। তো আমি খুবই মজা পেয়েছি। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই সবার সবটুকু বেস্ট দিয়ে তাদের দলকে জেতাক, সবার জন্য অল দ্য বেস্ট। সো আজকে আমাদেরকে শেষ করতেই হচ্ছে। আমি জানি না শ্রোতা আপনারা কতটা উপভোগ করেছেন আজকের অনুষ্ঠান। তো আমরা খুব উপভোগ করেছি, আমরা নিজেরা খুবই আনন্দিত, সবাইকে আমরা একসাথে শুভেচ্ছা জানাতে পেরেছি। এবং আমি আর অভি যেহেতু কথা বলতে খুব পছন্দ করি, আমরা আরো কথা বলতে পারলে আরো খুশি হতাম, আরো খুশি হতাম, শোনাতে পারতাম। তো সেটা নিশ্চয়ই হবে অভি। আমরা নেক্সট খুব শীঘ্রই আবার ফিরে আসছি। খুব শীঘ্রই অভি আপনাদের জন্য বিশেষ কিছু পর্ব নিয়ে ফিরবে এবং আগামী অনুষ্ঠানে বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। প্রিয় শ্রোতা, আপনারা খুব খুব ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, অনেক ভালো থাকবেন। ফিরে আসবো আগামী সপ্তাহে আবার আপনাদের মাঝে। শুভরাত্রি বলবো তার আগে প্রিয় শ্রোতা, আজকে যেহেতু আমরা শুরু করেছিলাম আমাদের সবার প্রিয় রুনা লায়লাকে দিয়ে, আজকে শেষও করছি রুনা লায়লার একটি গান দিয়ে, জনপ্রিয় গান দিয়ে। ভালো লাগবে আশা করছি আপনাদের। শুভরাত্রি। শুরুতে খেলা না ভেঙো না, দীপ জেলে নিভে দিও না। এতটুকু জীবন তবু কেন আজও ভালো বাসনা, চলে যাব যখন খুঁজে খুঁজে আর কবু পাবে না। শেষ করো না
ভেবে তোমার এখনো কি হয়নি শেষ ভাবনা? কেঁদে কেঁদে আমার এমনই কি পুরবে দিন বলো না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। মন যদি নাহি দাও মন তবে নিও না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। I would like to know when a program in my language is